আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। জীববিজ্ঞান নতুন আরেকটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব সেটা নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, রক্ত নিয়েই আমরা আলোচনা করব। রক্ত নিশ্চয়ই তোমরা চিনো। তোমাদের দেহের কোনো স্থানে কখনো কাটা গিয়েছে? কাটা গেলে বা তোমরা কখনো আঘাত পেলে ওই স্থান দিয়ে লাল রঙের যে তরল পদার্থ বের হয় সেটাই হচ্ছে রক্ত। কিন্তু পরীক্ষায় এই টাইপের কথা লিখলে হবে না। রক্ত কি পরীক্ষায় প্রায়ই আসে। রক্ত কি এই সংজ্ঞাটা যখন পরীক্ষায় আসবে তখন তোমরা যেভাবে লিখবে তা হলো প্লাজমা এবং রক্ত কণিকা সম্বলিত লবণাক্ত সামান্য ক্ষারধর্মী তরল যোজক কলাকে রক্ত বলে। রক্তের উপাদান হচ্ছে দুটি, রক্তরস এবং রক্তকণিকা। রক্তরস কাকে বলে? রক্তের তরল অংশকে রক্তরস বলে। এবং রক্তকণিকা কি? রক্তরসের মধ্যে ভাসমান যে পদার্থগুলো থাকে, ভাসমান ওই পদার্থ বা ওই কণাগুলোকে রক্তকণিকা বলে। শুরুতেই আমরা রক্তরস সম্পর্কে জানব। রক্তরস কি একটু আগে আমরা বলেছি, রক্তের তরল অংশই হচ্ছে রক্তরস। মানুষের শরীরে যে রক্তটা থাকে ওই রক্তরসের মধ্যে পানির পরিমাণ হচ্ছে 90 থেকে 92 ভাগ, বাকি 8 থেকে 10 ভাগ অন্যান্য পদার্থ থাকে। এখন অন্যান্য পদার্থগুলো কি? অন্যান্য পদার্থগুলো হচ্ছে জৈব পদার্থ, অজৈব পদার্থ, গ্যাসীয় পদার্থ। জৈব পদার্থগুলো কোনগুলো সেগুলো আমাদের জেনে রাখতে হবে, যেহেতু জৈব পদার্থগুলো বা রক্তরসের উপাদানগুলো পরীক্ষায় আসে। জৈব পদার্থগুলো হলো আমরা জীব দেহ গ্রহণ করার পর বা আমরা খাবার খাওয়ার পর প্রতিনিয়ত আমাদের দেহে যে খাদ্য উপাদানগুলো তৈরি হয় বা যে অন্যান্য যে উপাদানগুলো আমাদের দেহ প্রতিনিয়ত তৈরি করে সেগুলো সবগুলোই হচ্ছে জৈব পদার্থ। এ ধরনের জৈব পদার্থগুলোর মধ্যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থও থাকবে, অর্থাৎ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, তারপর হচ্ছে যে ফ্যাট, কোলেস্টেরল, প্রোটিন, এগুলো সবগুলোই হচ্ছে জৈব পদার্থ। অজৈব পদার্থগুলো কি কি সেটা আমরা জেনে নিই। অজৈব পদার্থগুলো হলো বিভিন্ন রকমের আয়নগুলো, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। আর গ্যাসীয় উপাদানগুলো হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। এখন আমরা জানবো এই রক্তরসগুলো মানব দেহে কি কাজ করে। রক্তরস বা এই তরল পদার্থ মানব দেহে কি কাজ করে? রক্তরসের কাজ বা প্লাজমার কাজ। রক্তরস মানব দেহে পরিবহনের কাজই করে থাকে। রক্তরসের প্রধান কাজ বা প্রথম কাজ হবে আমরা যে খাদ্য উপাদানগুলো গ্রহণ করি ওই খাদ্য উপাদানগুলো বা আমরা যে খাবারগুলো গ্রহণ করি, খাবারগুলো হজম হওয়ার পর যে খাদ্য উপাদান তৈরি হয় এই খাদ্য উপাদানগুলোকে সমগ্র দেহে পরিবহন করা, অর্থাৎ তোমার দেহের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমগ্র দেহে খাদ্য উপাদান পরিবহন করা হচ্ছে রক্তরসের প্রধান কাজ। রক্তরসের 2 নম্বর কাজ হচ্ছে সমগ্র দেহে অক্সিজেন পরিবহনে সাহায্য করা এবং কার্বন ডাই অক্সাইডকে ফুসফুসে পরিবহনে সাহায্য করা। আরেকটি কাজ হলো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বা মূত্রকে কিডনিতে পরিবহন করা। রক্তরসের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানুষের দেহে পানির ভারসাম্য রক্ষা করা, তারপর খনিজ লবণগুলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা, অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করা, এনজাইম এবং হরমোনগুলোকে দেহের প্রয়োজনীয় স্থানে পরিবহন করা, রক্তচাপ নিয়ন্ত্রণ করা। এভাবে তোমরা আরো অনেকগুলো বৈশিষ্ট্য বা রক্তরসের কাজ লিখতে পারবে। এবার আমরা চলে যাই রক্তকণিকায়। রক্তকণিকার সঙ্গে আমরা একটু আগেই বলেছিলাম রক্তকণিকা হচ্ছে প্লাজমার মধ্যে বা রক্তরসের মধ্যে ভাসমান যে কণাগুলো থাকে ওই কণাগুলোকে রক্তকণিকা বলে। আসলে রক্তরসের মধ্যে বা প্লাজমার মধ্যে ভাসমান যে কণাগুলো এগুলো কিন্তু রক্তের কোষ, কিন্তু এগুলোকে কোষ না বলে কণা বলা হয়। মাঝে মাঝে এই কোশ্চেনটাও পরীক্ষায় আসে, রক্তের কোষগুলোকে কোষ না বলে কণা কেন বলা হয়? কণা বলা হওয়ার কারণ হচ্ছে মানুষের দেহের কোষগুলো অর্থাৎ দেহ কোষ বা জনন কোষগুলো মাইটোসিস বা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি পায়।
কিন্তু রক্তের এই কোষগুলো মাইটোসিস বা মেয়োসিস কোনো পদ্ধতিতেই বিভাজিত হয়ে সংখ্যায় বৃদ্ধি ঘটে না, বরং নির্দিষ্ট সময় পর পর এগুলো দেহ থেকে নিশ্চিহ্ন হয়ে যায় বা মারা যায়। এজন্য রক্তের এই কোষগুলোকে কোষ না বলে কণা বলা হয়। রক্তের কণা হচ্ছে 3 প্রকার। সেগুলো কি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এখন আমরা এই 3 প্রকার কণা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবো। তার আগে বলে রাখি, এই 3টা কণা সম্পর্কে পরীক্ষায় খুব বেশি আসে এবং যে কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে সেটা হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার মধ্যে পার্থক্য করো। তাহলে লোহিত রক্তকণিকা সম্পর্কে আগে জানি আমরা। সেটাই হচ্ছে কি, লোহিত রক্তকণিকার সংজ্ঞা বা 3টারই সংজ্ঞা জানতে হবে, যেহেতু জ্ঞানগুলোকে পরীক্ষায় খুব আসে। লোহিত রক্তকণিকা কাকে বলে? লাল রঙের রক্তকণিকাকে লোহিত রক্তকণিকা বলে। এটা বললেও অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? লোহিত রক্তকণিকা মানব দেহে নির্দিষ্ট সময় পর্যন্তই বেঁচে থাকে, তারপর আর বেঁচে থাকে না। তাহলে কতদিন বেঁচে থাকে? 120 দিন। লোহিত রক্তকণিকার গড় আয়ু হলো 120 দিন। লোহিত রক্তকণিকার আকার হচ্ছে দ্বি-অবতল চাকতির মতো। মানুষের দেহে লোহিত রক্তকণিকার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকার পরিমাণ যদি মানব দেহে কমে যায়, অল্প পরিমাণে যখন কমে যায় তখন তাকে রক্তশূন্যতা বলে। আবার বেশি পরিমাণে যদি লোহিত রক্তকণিকা কমে যায় তাহলে মানুষ মারাত্মক রোগে আক্রান্ত হয়, এমনকি মারাও যেতে পারে। লোহিত রক্তকণিকার কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টো কাজ আমরা বলবো। লোহিত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, অর্থাৎ শ্বসনে অংশগ্রহণ করা। তোমরা জানো লোহিত রক্তকণিকার রং লাল হয় কারণ লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। এই হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থটি শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ আমরা যে শ্বাস প্রশ্বাস নিই এবং ছাড়ি, অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, এই প্রক্রিয়ায় বা এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লোহিত রক্তকণিকা। তাহলে লোহিত রক্তকণিকার মধ্যে যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিনকে শ্বাস রঞ্জক পদার্থ বলা হয়। কেন শ্বাসরঞ্জক পদার্থ বলে? কারণ এই রঞ্জিত পদার্থটা অক্সিজেন পরিবহন করে এবং কোষের ভিতরে শর্করা জাতীয় খাদ্যকে জারিত করে কোষের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ওই কার্বন ডাইঅক্সাইড দেহের জন্য ক্ষতিকর বলে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুস পর্যন্ত পরিবহনের কাজ করে লোহিত রক্তকণিকা। তাহলে আমরা কাজ কি পেলাম? লোহিত রক্তকণিকার প্রধান বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অক্সিজেনকে দেহের কোষে পরিবহন করা এবং কোষে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে পরিবহন করা, এবং অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে লোহিত রক্তকণিকা। তোমরা তো লোহিত রক্তকণিকা সম্পর্কে জানলে, এবার দেখো লোহিত রক্তকণিকা কেমন হয়। খেয়াল করো, যেহেতু পরীক্ষায় অনেক সময় চিত্র দিয়ে আসে, তাই লোহিত রক্তকণিকার আকারটা বা দেখতে কেমন হয় চিত্রটা জেনে রাখা জরুরি। এই হলো লোহিত রক্তকণিকা। যেহেতু এটা লাল রঙের, তাই আমি এটাকে এভাবেই করলাম, লাল রং দিয়েই করলাম। খেয়াল করো, আকার কি বলেছিলাম? লোহিত রক্তকণিকার আকার গোলাকার, দ্বি-অবতল চাকতির মতো, এরকম বলেছিলাম। এই হলো লোহিত রক্তকণিকা। তোমরা বাসার সাথে সাথে একটু চিত্রগুলো প্র্যাকটিস করবে। এবার চলো আমরা জানবো শ্বেত রক্তকণিকা সম্পর্কে। প্রথমে আমরা সংজ্ঞা বলবো, শ্বেত রক্তকণিকা কাকে বলে। খুব সহজেই আমরা বলতে পারি, মানব দেহে যে রক্তকণিকা প্রতিরক্ষার কাজ করে ওই রক্তকণিকাকে শ্বেত রক্তকণিকা বলে। ক্লিয়ার? প্রতিরক্ষা মানে কি? মানে যে কণাগুলো তোমার দেহে কোনো জীবাণু আক্রমণ করতে দেয় না বা তোমাকে রোগাক্রান্ত হতে দেয় না, ওই রক্তকণিকাই হচ্ছে শ্বেত রক্তকণিকা।
লোহিত রক্তকণিকার ক্ষেত্রে আমরা কোনো প্রকারভেদের কথা বলিনি, কিন্তু শ্বেত রক্তকণিকার প্রকারভেদ আছে। শ্বেত রক্তকণিকা হচ্ছে দুই প্রকার, অ্যাগ্রানুলোসাইট এবং গ্র্যানুলোসাইট। শ্বেত রক্তকণিকা আবার নির্দিষ্ট কোনো আকার নেই, এগুলো বিভিন্ন আকারেরই হয়ে থাকে। এবং শ্বেত রক্তকণিকা কি বলেছিলাম, দুই প্রকার বলেছিলাম, অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন শ্বেত রক্তকণিকা, গ্র্যানুলোসাইট বা দানাযুক্ত শ্বেত রক্তকণিকা। এই অ্যাগ্রানুলোসাইট এবং গ্র্যানুলোসাইটগুলোর আবার প্রকারভেদ আছে। অ্যাগ্রানুলোসাইট হচ্ছে দুই প্রকার, লিম্ফোসাইট এবং মনোসাইট। গ্র্যানুলোসাইট হচ্ছে তিন প্রকার, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং ব্যাসোফিল। এই শ্বেত রক্তকণিকাগুলো মানবদেহে কতদিন পর্যন্ত বেঁচে থাকে? এগুলো বেঁচে থাকে 1 থেকে 15 দিন, অর্থাৎ শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। মনে আছে লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন বলেছিলাম? 120 দিন। অর্থাৎ লোহিত রক্তকণিকা মানবদেহে 120 দিন বেঁচে থাকে, শ্বেত রক্তকণিকা মানবদেহে 1 থেকে 15 দিন বেঁচে থাকে। একইভাবে আমরা অনুচক্রিকার কথাও জানবো কতদিন পর্যন্ত বেঁচে থাকে, সেটা একটু পর। তাহলে আমরা কি বললাম? প্রকারভেদে বললাম অ্যাগ্রানুলোসাইট এবং গ্র্যানুলোসাইট। আবার অ্যাগ্রানুলোসাইটের প্রকারভেদে বললাম লিম্ফোসাইট এবং মনোসাইট। এই লিম্ফোসাইট এবং মনোসাইটগুলো কি কাজ করে, বা শ্বেত রক্তকণিকার কাজগুলো লিখতে গেলে আমরা লিম্ফোসাইট দিয়ে কোলন দিয়ে লিম্ফোসাইটের কাজ, মনোসাইট দিয়ে কোলন দিয়ে মনোসাইটের কাজ, বা গ্র্যানুলোসাইট 3 প্রকার, নিউট্রোফিল, ইওসিনোফিল, ব্যাসোফিল। তো নিউট্রোফিল দিয়ে কোলন দিয়ে নিউট্রোফিলের কাজ এভাবে লিখলেও হবে, অথবা 1 2 3 এভাবে পয়েন্ট দিয়ে দিয়ে কাজগুলো নিচে নিচে লিখলেও আমাদের শ্বেত রক্তকণিকার কাজ হয়ে যাবে। তাহলে শ্বেত রক্তকণিকার কাজ আমি প্রথমেই বলবো, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস কি? যখন শ্বেত রক্তকণিকাগুলো জীবাণুকে দেখার সাথে সাথে তাদের দেহ থেকে ক্ষণপদ নিক্ষেপের মাধ্যমে জীবাণুগুলোকে সরাসরি গ্রাস করে, এই প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করার প্রক্রিয়াকে বলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। তাহলে কি বললাম? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে হচ্ছে লিম্ফোসাইট। আর মনোসাইট কি করে? দেহে অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরির মাধ্যমে জীবাণু ধ্বংস করে। অ্যান্টিবডির কথাটা তোমরা এই করোনাকালে অনেক বেশি শুনে থাকো, মানে মানুষের দেহে যখন কোনো জীবাণু আক্রমণ করে তখন ওই জীবাণুকে ধ্বংস করার জন্য মানুষের দেহে এক ধরনের পদার্থ তৈরি হয়। এটা জন্মগতভাবেও আসে, আল্লাহ জন্মগতভাবেই মানুষের দেহে দিয়ে দেয়। একইভাবে তুমি যখন প্রতিনিয়ত পৃথিবীর আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করতে যাও এবং প্রতিনিয়ত জীবাণুর সম্মুখীন হও, তখন ওই জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য ওই প্রতিনিয়তই মানুষের দেহে অ্যান্টিবডি তৈরি হতে থাকে বা জীবাণু ধ্বংসকারী উপাদান তৈরি হতে থাকে। এই উপাদানগুলো হচ্ছে প্রোটিন। এই প্রোটিনগুলোই হচ্ছে অ্যান্টিবডি। ক্লিয়ার? অ্যান্টিবডি তৈরির মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে। আবার শ্বেত রক্তকণিকার আরেকটি কাজ হচ্ছে হ্যাপারিন তৈরি করা, এবং হ্যাপারিন তৈরি বা হ্যাপারিন নিঃসরণ করার মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে। হ্যাপারিন কিভাবে জীবাণুকে ধ্বংস করে? হ্যাপারিন তৈরির মাধ্যমে কিভাবে আমরা সেফ থাকি? আমাদের দেহের ভিতরে রক্ত কখনো জমাট বেঁধে থাকে না। আমাদের দেহের ভিতরে রক্ত নালীগুলোর ভিতরে রক্ত সবসময় প্রবাহমান থাকে। এই আমাদের দেহের ভিতরে রক্তের মধ্যে হ্যাপারিন নামক পদার্থটা থাকার কারণে সবসময় রক্ত প্রবাহমান থাকে। আবার তোমরা খেয়াল করে থাকবে, আমাদের দেহের কোনো অংশ যখন কাটা যায়, অনেক বেশি পরিমাণে না, ধমনী শিরা বা রক্তনালী কেটে গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু যখন মোটামুটিভাবে কাটা যায় তখন কিন্তু কিছুক্ষণ পরে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়? কারণ তখন হ্যাপারিনটা বাতাসের সংস্পর্শে আসলে নষ্ট হয়ে যায়, তখনই রক্ত জমাট বেঁধে যায়। এটাকে রক্ততঞ্চন বলে। এটা কার কাজ? এটা কিন্তু অনুচক্রিকার কাজ, যেটা আমরা একটু পরেই করব। তাহলে রক্তকণিকার আরেকটা কাজ আমরা এখন কি জানলাম? হ্যাপারিন নিঃসরণ করে রক্ত নালীগুলোর ভিতরে রক্ত জমাট বাঁধা বন্ধ করে। কারণ আমাদের দেহে রক্ত জমাট বেঁধে গেলে কিন্তু আমরা কোনোদিনই বাঁচতে পারতাম না। তারপর অ্যালার্জি প্রতিরোধ করে। হিস্টাসিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, নিঃসরণের মাধ্যমে অ্যালার্জি প্রতিরোধ করে। এই কাজগুলো করে থাকে ইওসিনোফিল এবং ব্যাসোফিল। আবার বলছি, ইওসিনোফিল এবং ব্যাসোফিল কি কি কাজ করে? হ্যাপারিন নিঃসরণের মাধ্যমে রক্ত নালীগুলোর ভিতরে রক্ত জমাট বাঁধা বন্ধ করে, এবং হিস্টাসিন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। এবার চলো শ্বেত রক্তকণিকা সম্পর্কে আরেকটি কোশ্চেন কিভাবে আসে। খুব বেশি আসা কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা হচ্ছে আরেকটি কোশ্চেন, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা মানুষকে কিভাবে প্রতিরক্ষা দান করে। ঠিক আছে, কিভাবে প্রতিরক্ষা দান করে? এটা যদি 2 মার্কসে আসে তাহলে আমরা কাজগুলো লিখে দিব। 3 মার্কসে আসলে আমরা শ্বেত রক্তকণিকার সংজ্ঞা,
অনুধাবনের জন্য কি কি প্রকার সেগুলো লিখে তারপর একটা একটা করে নাম এবং কাজগুলো লিখে দিলে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো শ্বেত রক্তকণিকা দেখতে কিরকম। শ্বেত রক্তকণিকা আমরা আগেই বলেছিলাম 2 প্রকার, আবার 2 প্রকারগুলো আবার প্রকারভেদ ছিল, লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল, ব্যাসোফিল। আমরা 5 ভাবেই দেখাবো। দেখো লিম্ফোসাইটগুলো কিরকম। এগুলোর যেহেতু কালার নেই তাই আমি ব্ল্যাক কালার দিয়েই করেছি। হচ্ছে নিউক্লিয়াস। এই হলো নিউক্লিয়াস। তাহলে এটা কিসের চিত্র? এটা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট। এবার দেখো মনোসাইট। মনোসাইট কিরকম? এই হলো মনোসাইট। মনোসাইট এটা হলো মনোসাইটের নিউক্লিয়াস। এবার গ্রানুলোসাইটের 3 প্রকার আঁকবো আমরা। নিউট্রোফিল, এটা কিন্তু দানাযুক্ত, সাইটোপ্লাজমে দানাদার পদার্থ থাকে। নাম কি বলেছিলাম? নিউট্রোফিল। এবার দেখো ইউসিনোফিল কেমন হয়। এই হলো ইউসিনোফিল। এখানেও দানাদার, সাইটোপ্লাজমে দানাদার পদার্থ থাকে। ইউসিনোফিল। এবার দেখো ব্যাসোফিল। ব্যাসোফিল অনেকটা ইউসিনোফিলের মতোই। এই হলো ব্যাসোফিল। ব্যাসোফিল। এবার আমরা জানবো অণুচক্রিকা সম্পর্কে। আমাদের রক্তকণিকা কয় ধরনের বলেছিলাম? 3 ধরনের, এবং এটা হচ্ছে লাস্ট কণা, সেটি কি? অণুচক্রিকা। অণুচক্রিকাগুলো মানব দেহে বেঁচে থাকে 5 থেকে 10 দিন। এই অণুচক্রিকার নির্দিষ্ট কোনো আকার নেই। অণুচক্রিকা গোলাকার, ডিম্বাকার, আয়তাকার বিভিন্ন রকমেরই হতে পারে। এই অণুচক্রিকা প্রয়োজনে বিভিন্ন রকম আকারও ধারণ করতে পারে, এজন্য অণুচক্রিকার নির্দিষ্ট কোনো আকার নেই। কিন্তু পরীক্ষায় যখন আসবে অণুচক্রিকা কি, তখন আমরা কি বলবো? আমরা বলবো যে রক্তকণিকাগুলো মানব দেহে রক্ত জমাট বাঁধার বা রক্ত তঞ্চন প্রক্রিয়া সম্পন্ন করে, ওই কণাগুলোকে অণুচক্রিকা বলে। অণুচক্রিকার গড় আয়ু কতদিন? অণুচক্রিকার গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। অণুচক্রিকা কি কাজ করে বা অণুচক্রিকার কাজ? অণুচক্রিকার কাজ একটু আগেই আমরা বললাম, দেহের কোনো স্থানে যখন কাটা যায়, ওই কাটা যাওয়া বা আঘাতপ্রাপ্ত স্থান দিয়ে অনবরত রক্ত পড়তে থাকলে এবং যখন রক্ত পড়া বন্ধ হয়, রক্ত পড়া বন্ধ না হলে মানুষ কিন্তু রক্তক্ষরণে মারা যেত। রক্ত পড়া বন্ধ হওয়া বা এই প্রক্রিয়াকে বা এই কাজটি যে কণা করে থাকে, ওই কণা হচ্ছে অণুচক্রিকা। এখন আমরা জানবো কিভাবে রক্ত পড়া বন্ধ হয় বা অণুচক্রিকা কিভাবে কাজ করে, অথবা রক্ত তঞ্চন প্রক্রিয়া যেভাবে বলো না কেন, কোশ্চেন বিভিন্নভাবেই আসতে পারে। কোশ্চেন আসতে পারে রক্ত তঞ্চন প্রক্রিয়া বর্ণনা করো, কোশ্চেন আসতে পারে অণুচক্রিকা কিভাবে কাজ করে ব্যাখ্যা করো বা বর্ণনা করো বা বিশ্লেষণ করো। যাই আসুক না কেন, আমি এখন যেভাবে বলবো আমাদেরকে অ্যান্সারটা সেভাবেই লিখতে হবে। ভালো করে খেয়াল করো, মানুষের দেহের কোনো স্থান আঘাতপ্রাপ্ত হয়ে কেটে গেলে ওই স্থানের অণুচক্রিকাগুলো বিদীর্ণ হয়ে যায়। স্বাভাবিকভাবেই কেটে গেলে রক্তকণা কেটে যাবে, ভেঙে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। বিদীর্ণ হয়ে গেলে তখন ওই জায়গাটা বাতাসের সংস্পর্শে আসে। বাতাসের সংস্পর্শে আসলে সেখানে হেপারিনটা নষ্ট হয়ে যায়।
এবং সেখানে নতুন একটা পদার্থ তৈরি হয়, যে পদার্থকে বলে থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিনটা রক্তে ও রসে অবস্থিত ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে প্রোথ্রম্বিনের সাথে বিক্রিয়া করে। প্রোথ্রম্বিনের সাথে বিক্রিয়া করে সক্রিয় থ্রম্বিন তৈরি করে। এই থ্রম্বিনটা আমাদের দেহে থাকা এক ধরনের তন্তু আছে, ফাইব্রিনোজেন নামক তন্তু। এই ফাইব্রিনোজেন নামক তন্তুর সাথে যুক্ত হয়ে ফাইব্রিন নামক জালক বা সুতা তৈরি করে। ফাইব্রিন নামক এই সুতাটা তখন কাটার স্থানে আসে এবং কাটার স্থানে এসে একটার পর একটা জালের মতো ছড়িয়ে পড়ে সেখানে একটা লেয়ারের মতো তৈরি করে, একটা প্রাচীরের মতো তৈরি করে। তখন ওই প্রাচীরটার মধ্যে প্রথমে রক্তের কণাগুলো আটকা পড়ে, পরবর্তীতে রক্ত রসও আর আসতে পারে না, কারণ রক্ত কণাগুলো আসলে প্রাচীরটা পুরো হয়ে যায়। পরবর্তীতে রক্ত রস পড়াও বন্ধ হয়। এভাবে অনুচক্রিকা রক্ত তঞ্চন প্রক্রিয়া সম্পন্ন করে বা মানুষের দেহের কোথাও কাটা গেলে সে স্থানে রক্তক্ষরণ বন্ধ করে। এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো তোমরা শুনলে বা যে পড়াগুলো তোমরা জানলে, এখান থেকে আরেকটি কমন কোশ্চেন আছে, সেটা হচ্ছে রক্তের কাজ। খুব বেশি আসা কোশ্চেন, রক্তের কাজ কি? তাহলে রক্তের কাজ যখন পরীক্ষায় আসবে, এবার তোমাদের জন্য লেখা খুবই সহজ, কারণ আমরা রক্ত রসের কাজ পড়েছি, রক্ত কণিকার কাজ পড়েছি। এবার রক্ত রসের কাজ, রক্ত কণিকার কাজ একসাথে করে লিখে দিলে রক্তের সাধারণ কাজ হয়ে যাবে। তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি রক্তের সাধারণ কাজ বলে দিচ্ছি। রক্তের সাধারণ কাজের মধ্যে 1 নম্বর পয়েন্টে তুমি কি লিখবা যে খাদ্য উপাদানগুলো সমগ্র দেহে পরিবহন করে। তারপর রক্ত তঞ্চন প্রক্রিয়া সম্পন্ন করার উপাদানগুলো প্রয়োজনীয় স্থানে পরিবহন করে। তারপর হচ্ছে দেহের কোনো স্থান জীবাণু দ্বারা আক্রান্ত হলে বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে ওই স্থানে জীবাণু ধ্বংস করার কাজ করে হচ্ছে রক্ত। তারপর কি করে? অ্যান্টিবডি তৈরির মাধ্যমে জীবাণু ধ্বংস করে। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকে বৃক্কে পরিবহন করে। হরমোন এবং এনজাইমগুলোকে প্রয়োজনীয় স্থানে পরিবহন করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। দেহে পানির ভারসাম্য রক্ষা করে। অক্সিজেন কোষে পরিবহন করে এবং কোষে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইডকে ফুসফুসে পরিবহন করে। এভাবে অনেকগুলো কাজ তোমরা লিখতে পারবা। এবার আমরা চলে যাই ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপে। মানুষের দেহের রক্তে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি নামক 2 ধরনের উপাদান থাকে। তো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এই 2 ধরনের উপাদানের উপস্থিতি আছে এবং মানুষের দেহে তোমরা জেনে থাকো ব্লাড গ্রুপ হচ্ছে 4 ধরনের, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি এবং গ্রুপ ও। আমি জানি পজিটিভ এবং নেগেটিভ আছে, ওই কথা আমি পরে আসছি। আগে আমরা জানবো ব্লাড গ্রুপ নিয়ে। তাহলে ব্লাড গ্রুপ কয়টা বললাম? ব্লাড গ্রুপ বললাম 4টা। এই ব্লাড গ্রুপ নিয়ে তোমরা বিস্তারিতভাবে বোর্ডে খেয়াল করো। তোমরা 4 ধরনের রক্তের গ্রুপ দেখতে পাচ্ছ, এ, বি, এবি এবং ও। আমরা আগেই জেনেছি যে রক্তের মধ্যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি নামক উপাদান থাকে। তাহলে এ ব্লাড গ্রুপের অ্যান্টিজেন হবে ক্যাপিটাল এ এবং অ্যান্টিবডি হবে এনটিএ, অর্থাৎ এর বিপরীতটা লিখতে হবে স্মল বি দিয়ে অথবা এনটিবি দিয়ে। একইভাবে বি ব্লাড গ্রুপেরও অ্যান্টিজেন বি এবং অ্যান্টিবডি হচ্ছে স্মল এ। এবি ব্লাড গ্রুপের মধ্যে অ্যান্টিজেন এ এবং বি দুইটাই থাকে, কিন্তু অ্যান্টিবডি অনুপস্থিত থাকে। আবার ও ব্লাড গ্রুপে অ্যান্টিজেন অনুপস্থিত থাকে কিন্তু অ্যান্টিবডি দুইটাই থাকে। এ বি এবং ও এই 2 ধরনের ব্লাড গ্রুপ কিন্তু ব্যতিক্রমধর্মী ব্লাড গ্রুপ। এ বি ব্লাড গ্রুপকে বলা হয় গ্রহিতা গ্রুপ, এবং ও ব্লাড গ্রুপকে বলা হয় দাতা গ্রুপ। সার্বজনীন দাতা এবং সার্বজনীন গ্রহিতা গ্রুপের নাম হচ্ছে এবি এবং ও। সার্বজনীন গ্রহিতা গ্রুপ কেন বলে? এই গ্রুপ সকল গ্রুপের মানুষের কাছ থেকে রক্ত নিতে পারে এবং ও গ্রুপ সকল গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে বলে ও গ্রুপকে দাতা গ্রুপ বলে। আবার এবি গ্রুপ সব ধরনের গ্রুপের মানুষ থেকে রক্ত নিতে পারে বলে এবি গ্রুপকে সার্বজনীন গ্রহিতা গ্রুপ বলে। এখন দেখো, যাদেরকে রক্ত দিতে পারবে এবং যাদের কাছ থেকে রক্ত নিতে পারবে, তোমরা স্বাভাবিকভাবেই জানো যে নিজের গ্রুপকে রক্ত
রক্ত দিতে পারে এবং রক্ত নিতে পারে, সেই সাথে এবি গ্রুপ যেহেতু সকল গ্রুপের কাছ থেকে রক্ত নিতে পারে, তাহলে এ গ্রুপ নিজের গ্রুপকে রক্ত দিতে পারবে এবং এবি গ্রুপকে রক্ত দিতে পারবে। একইভাবে বি গ্রুপ তার নিজের গ্রুপ থেকে নিতেও পারবে, দিতেও পারবে। তাই যাদেরকে রক্ত দিতে পারবে সেখানে বি গ্রুপকে রক্ত দিতে পারবে এবং এবিকে রক্ত দিতে পারবে। এবি গ্রুপ কাদেরকে রক্ত দিতে পারবে? শুধুমাত্র নিজের গ্রুপকে দিতে পারবে, অন্য কাউকে দিতে পারবে না। এবং ও গ্রুপ যেহেতু সার্বজনীন দাতা, ও গ্রুপ এ বি এবি এবং ও সকল গ্রুপের মানুষকেই রক্ত দিতে পারবে। এবং হেডলাইনে দেখো যাদের কাছ থেকে রক্ত নিতে পারবে। এ গ্রুপ কার কাছ থেকে রক্ত নিতে পারবে? এ গ্রুপ নিজের গ্রুপের কাছ থেকে নিতে পারবে, অর্থাৎ এর কাছ থেকে নিতে পারবে। এবং ও গ্রুপ যেহেতু সার্বজনীন দাতা গ্রুপ, তাই ও গ্রুপের কাছ থেকেও এই গ্রুপের গ্রুপধারী মানুষরা রক্ত নিতে পারে। এবার দেখো বি গ্রুপধারী মানুষরা কাদের কাছ থেকে রক্ত নিতে পারবে? বি গ্রুপের কাছ থেকে নিতে পারবে এবং ও গ্রুপের কাছ থেকে নিতে পারবে। এই বি গ্রুপ সকল গ্রুপের কাছ থেকে রক্ত নিতে পারে, অর্থাৎ এ বি এবি এবং ও সকল গ্রুপের কাছ থেকেই নিতে পারবে। এবং ও গ্রুপ সবাইকে দিতে পারবে ঠিকই, কিন্তু সবার কাছ থেকে নিতে পারবে না, অর্থাৎ ও গ্রুপ শুধুমাত্র ও গ্রুপের কাছ থেকেই রক্ত নিতে পারবে। ব্লাড গ্রুপ সম্পর্কে জানার পর এবার আমি তোমাদেরকে আরএইচ ফ্যাক্টর সম্পর্কে বলতে চাই। কারণ তোমরা স্বাভাবিকভাবেই জানো, মানুষ তোমাকে যখন জিজ্ঞেস করে তোমার ব্লাড গ্রুপ কি, তুমি হয়তো বলো ও পজিটিভ অথবা ও নেগেটিভ, এবি পজিটিভ অথবা এবি নেগেটিভ। অর্থাৎ আমরা 4 প্রকারের ব্লাড গ্রুপের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ কথাটা ব্যবহার করে থাকি। এই পজিটিভ এবং নেগেটিভ ব্যাপারটা হচ্ছে মূলত আরএইচ ফ্যাক্টর। তাহলে প্রথমে আমরা আরএইচ ফ্যাক্টরের সংজ্ঞা জানবো। আরএইচ ফ্যাক্টর কি? মানুষের দেহে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এই 2 প্রকার পদার্থ রক্তের মধ্যে থাকে। এই অ্যান্টিজেন ছাড়াও কিছু কিছু মানুষের দেহের রক্তে অতিরিক্ত আরও এক ধরনের অ্যান্টিজেন থাকে, যা রেসাস নামক প্রজাতির বানরের দেহের রক্তে পাওয়া যায়। রেসাস নামক প্রজাতির বানরের নাম অনুসারে এই ফ্যাক্টরের নাম দেওয়া হয়েছে আরএইচ ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টর। ক্লিয়ার? তো আরএইচ ফ্যাক্টর কেন এত গুরুত্বপূর্ণ জানা? কারণ তুমি যদি জানো তোমার ব্লাড গ্রুপ হচ্ছে ও, তোমার ফ্রেন্ডের ব্লাড গ্রুপও হচ্ছে ও, কিন্তু এই মুহূর্তে তোমাকে কোনো একটা মানুষকে জরুরি ভিত্তিতে রক্ত দিতে হবে, যাকে রক্ত দিতে হবে তার ব্লাড গ্রুপও ও, কিন্তু তুমি জানো না পজিটিভ এবং নেগেটিভ, বা তার ব্লাড গ্রুপ, তোমার ব্লাড গ্রুপ এবি, তারও এবি, কিন্তু তোমার পজিটিভ কিনা সেটা জানো, কিন্তু তার পজিটিভ বা নেগেটিভ কিনা সেটা জানো না। এটা না জেনে তুমি যখন রক্ত দিবা, তখন তুমি যদি আরএইচ পজিটিভ হও বা এবি পজিটিভ বা ও পজিটিভ বা বি পজিটিভ যেটাই হোক না কেন, পজিটিভ যদি হও এবং যে ব্যক্তিকে দিবা ওই ব্যক্তি যদি নেগেটিভ হয়, তাহলে তার দেহে অতিরিক্ত অ্যান্টিজেন অর্থাৎ আরএইচ ফ্যাক্টর অনুপস্থিত থাকার কারণে তার দেহে নিয়মিত অ্যান্টিবডি তৈরি হয় না। কিন্তু যখন আরএইচ ফ্যাক্টর পজিটিভ যুক্ত কোনো ব্যক্তির রক্ত তার দেহে প্রবেশ করানো হয়, ব্লাডের গ্রুপ একই হওয়া সত্ত্বেও তার সে নেগেটিভ, তুমি পজিটিভ হওয়ার কারণে তার দেহে নতুন করে অ্যান্টিবডি তৈরি হতে থাকবে এবং তার দেহের রক্তগুলো জমাট বেঁধে যাবে। তখন জমাট বেঁধে গেলে এই লোকটি আরও বেশি পরিমাণে অসুস্থ হয়ে যাবে, অর্থাৎ সে যে রোগের জন্য হসপিটালে গিয়েছিল সেটা তো থাকবেই, সাথে তার রক্ত সঞ্চালনজনিত জটিলতা সৃষ্টি হবে, রক্তগুলো জমাট বেঁধে যাবে। এই প্রক্রিয়াটা যদি সে একবার করে বা তার জীবনে যদি একবার ঘটে থাকে, তাহলে কিছুদিন পর যেহেতু রক্তের কণাগুলো পরিবর্তন হয়, তখন সে স্বাভাবিকভাবে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। কিন্তু একাধিকবার ভুল রক্ত গ্রহণ করলে অথবা নেগেটিভ মানুষ পজিটিভ রক্ত গ্রহণ করলে তার দেহে পার্মানেন্টলি অ্যান্টিবডি তৈরি হতে থাকবে এবং তার রক্তগুলো জমাট বেঁধে যাবে, শেষ পর্যন্ত সে রক্ত সঞ্চালনজনিত জটিলতায় মারাও যেতে পারে। দ্বিতীয় যে গুরুত্বটা আরএইচ ফ্যাক্টর সম্পর্কে জানা, সেটা হচ্ছে কোনো হাজব্যান্ড যদি আরএইচ নেগেটিভ হয় এবং ওয়াইফ যদি আরএইচ পজিটিভ হয়, তাহলে তার দেহে যে সন্তানটা আছে, অথবা মা যদি নেগেটিভ হয়, বাবা যদি পজিটিভ হয়, তাদের প্রথম যে সন্তান হবে ওই সন্তানের আরএইচ ফ্যাক্টর পজিটিভই হবে, কারণ পজিটিভ হচ্ছে প্রকট বৈশিষ্ট্যের অধিকারী। তাহলে প্রথম সন্তান যখন আরএইচ ফ্যাক্টর পজিটিভ হবে, মা যখন নেগেটিভ, তখন মায়ের দেহে কিন্তু স্বাভাবিকভাবে ওই অ্যান্টিজেনের বিপরীতে অ্যান্টিবডি তৈরি হতো না। কিন্তু যখন ভ্রূণের দেহের রক্তের গ্রুপটা হচ্ছে পজিটিভ, যার কারণে ভ্রূণের দেহে কিন্তু এর নতুন অ্যান্টিজেন আসার কারণে মায়ের দেহের রক্ত এবং ভ্রূণের
দেহের রক্ত কানেক্টেড থাকার কারণে মায়ের দেহে ওই রক্তগুলো আসে এবং সেখানে অ্যান্টিবডি তৈরি হতে থাকে। তাহলে মায়ের দেহে ওই অ্যান্টিবডি তৈরি হওয়া রক্ত আবার ভ্রূণের দেহে চলে যায়, এরকম করে ভ্রূণের গঠনে একটা জটিলতার সৃষ্টি হয় এবং এই ভ্রূণটা তখন অসুস্থ বা প্রতিবন্ধী বা স্বাভাবিকের তুলনায় একটু অসুস্থ হয়ে জন্ম নিতে পারে। এবং এই মা যেহেতু দীর্ঘ 9 মাস ভ্রূণ বা বাচ্চা মায়ের পেটে থাকে, তখন মায়ের দেহে বা মায়ের অ্যান্টিবডি তৈরি হতে থাকে এবং পরবর্তীতে যখন কোনো সন্তান মা ধারণ করে তখন ওই মায়ের গর্ভে সন্তান আসবে ঠিকই, কিন্তু মায়ের দেহের রক্তে যেহেতু জটিলতার সৃষ্টি হয়ে যায়, ওই জটিল বা একটু সমস্যাযুক্ত রক্ত নিয়ে যেহেতু ভ্রূণের দেহ গঠন হয়, তখন ভ্রূণটা নেগেটিভ হওয়া সত্ত্বেও ভ্রূণটা কিন্তু মারা যায়, কারণ ওই মা আর দ্বিতীয়বার সন্তান গ্রহণ করতে পারে না। এই জন্য RH ফ্যাক্টর সম্পর্কে জানা আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, আজ তোমরা যে পড়াটা পড়লে বা যে বিষয়গুলো তোমরা দেখলে সেগুলো যদি ভালো করে খেয়াল করো, এখান থেকে তোমার পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কমন করবে এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ার পর 2টা কোশ্চেন তোমরা লিখে টিচারকে সাবমিট করবে। সেটা হলো শ্বেত রক্তকণিকা কিভাবে মানুষের দেহে প্রতিরক্ষার কাজ করে, এবং আরেকটি কোশ্চেন হলো রক্তের সাধারণ কাজ বর্ণনা করো। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।